আজকে আমরা পড়ব বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর যারা আছেন ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান চ্যাপ্টার অষ্টম অধ্যায়। কিন্তু অষ্টম অধ্যায়ের তোমরা জানো যে আমি এই যে অষ্টম অধ্যায় আমরা গত ভিডিওতে কিছু আছে নাকি এই পর্যন্ত শেষ করেছিলাম। তো এখন আমরা এর পরে থেকে পড়ব, অর্থাৎ তোমরা যদি বলতে চাও বিজ্ঞান 63 পৃষ্ঠা থেকে শুরু করো তোমাদের, তাহলে আমরা পড়া শুরু করি। তোমরা সবাই যা হোক নিয়ে বসে পড়ো আগের মতোই। ভালো কথা। তারপর আমরা এখন শুরু করি। আমরা যদি এমন হয় যে দুটি শরবতে চিনির পরিমাণ এক রাখে, যেমন 1 চামচ চিনি, তাহলে বিভিন্ন পরিমাণ পানি নেওয়া হয়, তবে যেটা পানির পরিমাণ বেশি কম থাকবে সেটি বেশি মিষ্টি হবে। অর্থাৎ এটিকে আমরা কি বলে থাকি? ঘন দ্রব বলতে পারি। ওকে। আর যেটিতে পানির পরিমাণ বেশি থাকে সেটি মিষ্টি হবে, সেটিকে আমরা পাতলা দ্রবণ বলতে পারি। তো পরে যাই। বর্ণহীন জলীয় দ্রব দেখে এটি পাতলা নয় ঘন তা বোঝার উপায় নেই। এটা বোঝার উপায় নেই। তবে রঙিন দ্রবের ক্ষেত্রে বিভিন্ন ঘনে মাত্রার দ্রব্যসমূহ কোনটি পাতলা কোনটি ঘন তা বোঝায়। কিন্তু যেমন করে আমরা পাতলা ডাল ও ঘন ডালের মধ্যে পার্থক্য দেখতে পারি। আমাদের মা বোনেরা রান্না করে যে ঘন ডাল পাতলা ডাল, এর মধ্যে কিন্তু আমরা এই পার্থক্য দুটো আমরা লক্ষ্য করতে পারি। তারপরে আসি ডাল। উল্লেখিত ডাল কিন্তু দ্রব্য নয়, এটি অসমসত্ব মিশ্রণ। এখন আমরা দেখব কিভাবে ঘন ও পাতলা রঙিন দ্রব্য মধ্যে পার্থক্য কি, সেটা আমরা দেখব। তো এখন তোমাদের এই চারটি রয়েছে। এটা তোমাদের এই সাইডে হচ্ছে, এটা হলো চিনি, আর এখানে হলো পানি কম বেশি, মানে একটাতে চিনি বেশি দেওয়া হয়েছে, একটাতে চিনি কম দেওয়া হয়েছে, আরেকটা চিনিতে আরও অনেক কম দেওয়া হয়েছে। মানে পানির পরিমাণটা বেশি, আবার পানির পরিমাণটা হালকা কম, এবং পানির পরিমাণ অনেক কম। এভাবে তোমরা এভাবে করে এই জিনিসটা পড়ে নিবা। তো পরবর্তীতে যাই। তোমরা সবগুলো দ্রব্য কিনা সমান নীল থাকবে পেরেছ তা নয়। যেটিতে সবচেয়ে কম পরিমাণে তেঁতু যোগ করেছে সেটি সবচেয়ে কম নীল দেখছে, সেটি তোমরা কম নীল দেখতে পাবে। মানে অর্থাৎ হলো তোমরা যেখানে এটা হলো নীল কালারের তোমরা দেখতে পাচ্ছ থাকবে। তাহলে পরবর্তীতে যাই আমরা। আশা করি তোমরা এটা বুঝেছো যে আমি তোমাদেরকে একটু দাঁড়িয়ে দিই। যেটা সবচেয়ে কম পরিমাণে তেঁতু যোগ করেছে সেটি সবচেয়ে কম নীল দেখছে। ওকে, মানে তেঁতু যোগ কম করা হয়েছে, এজন্য নীলও কম হয়েছে। অর্থাৎ সেটি সবচেয়ে পাতলা দ্রব্য।
এভাবে তেঁতুলের পরিমাণ বড় সাথে দ্রবণের পাতলা গোড় হয়েছে, অর্থাৎ দ্রবণের ঘন পাতলা থেকে ঘন হয়েছে। তারপর আমরা পড়ব এইভাবে তোমরা টেস্টটিউবের পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ তৈরি করে পাতলা ও ঘন মধ্যে তোমরা পার্থক্য বের করতে পারো। আল্লাহ হাফেজ। তো আমরা পরবর্তীতে যাই। এখন আমরা চলে এসেছি পার্ট 5-6। এখানে বলছে এখানে বলেছে সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ। তোমরা নিচে যেতে পারি। এখানে তোমাদের একটি কাজ দেওয়া আছে, যেটি তোমরা করে নেবা। আমি কি জানি। তারপরে আসি, প্রভাবিত করতে থাকলে এক পর্যায়ে লবণ যোগ করে তখন বেশি লবণ দিলে দ্রবীভূত হয় কেন? যদি তোমরা লবণ দিয়ে যদি গ্লাসটাকে নাড়া দাও পানি সহ, তাহলে ওটা দ্রবীভূত হয়ে যাবে। মানে এখানে বলা হয়েছে যে লবণ পানিতে দ্রবীভূত হয়েছে। হ্যাঁ, তারপর আমরা পড়ি। এর কারণ হলো লবণ যোগ করতে দ্রবণটি দ্রবীভূত যে হয় তা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়েছে। যখন দ্রবণ পানিতে দ্রবীভূত লবণের অভিভূত থাকছে না, তাহলে সেই নির্দিষ্ট তাপমাত্রায় ওই নির্দিষ্ট পরিমাণে সর্বোচ্চ যে পরিমাণে দ্রবীভূত করতে পারে সেই পরিমাণে দ্রবীভূত থাকতে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। আচ্ছা, দ্রবণকে কি বলে? দ্রবণকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ বলে। দ্রবীভূত থাকলে দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। তারপরে আসি, পরিপ্রেক্ষিতে কোনো দ্রবণে যদি ওই সর্বোচ্চ শিক্ষিত মধ্যে একটু দুঃখিত, একটু বাইরে চলে গিয়েছিলাম। তো আবার শুরু করি। হ্যাঁ, আমরা এই পর্যন্ত পড়েছিলাম হয়তো পরিণতি সবচেয়ে এইখানে পড়েছিলাম। দ্রবীভূত যদি এই সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম পরিমাণে দ্রবীভূত থাকে, তবে ওই দ্রব কি হবে? অসম্পৃক্ত দ্রবণ হবে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। এই যে অসম্পৃক্ত দ্রবণ হবে। তারপরে উপরের কাজ যোগকৃত লবণ অধিভুক্ত হওয়ার আগে সকলে মানে যেটা তোমার মিশে গেছে একেবারে দ্রবীভূত হয়েছে, অদ্রবীভূত মানে দ্রবীভূত হওয়ার আগের সকল স্থানই আমরা সম্পৃক্ত দ্রবণ বলতে পারি। সম্পৃক্ত দ্রবণের সামান্য পরিমাণে যোগ করে অন্যান্য পারলেও আর দ্রবীভূত হয় না। অসম্পৃক্ত দ্রবণে দ্রব্য যোগ করলে নাড়া দিলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। এখানে আমরা একটা প্রশ্ন পেলাম। অসম্পৃক্ত দ্রবণে দ্রব যোগ করলে নাড়া আবার দিলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। তারপর পড়ি, দ্রবীভূত হতেই থাকে, মানে এই দ্রবটা দ্রবীভূত হতেই থাকে, এটা থামবে না তোমাদের। তারপর আমরা যাই, এখানে লিখছে দ্রবণীয়তা। তো আমরা এখন বলবো হলো দ্রবণীয়তা। তো
তোমরা পরে নিজে বুঝতে পারে তোমরা উপরে অনুচ্ছেদে সম্পৃক্ত দ্রবণ কি তা জানলে। ওকে, আমরা কি জানলাম? সম্পৃক্ত দ্রবণ কি তা জানলাম। হ্যাঁ, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রবক নিয়ে কোনো দ্রবণে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যত গ্রাম দ্রবণের প্রয়োজন হয়, বুঝছো? 100 গ্রাম নিয়ে তোমাদের যত দ্রব্যের সম্পৃক্ত তৈরি করতে যত গ্রাম দ্রব্যের প্রয়োজন হয় তা ওই তাপমাত্রায় ওই দ্রব্যকে ওই দ্রবণের আর্দ্রতা এই আর্দ্রতা বলে। পরীক্ষা করে দেখা গেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সমুচ্চয় 36 গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে। বুঝেছো কথাটা? এখানে 25 ডিগ্রি এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 36 গ্রাম লবণ, তোমার 36 গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারা গেছে। ওকে, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা হলো 36। তাহলে তোমরা যদি সঠিক উত্তর আসে যে অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় পানিতে লবণের আর্দ্রতা কত, তোমরা ডাইরেক্ট রেখে দেবে 36। উত্তর কত? 36। আবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনি দ্রবণীয়তা হলো এত 211.4। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ 211.4 গ্রাম চিনি দ্রবীভূত করতে পারবে। আমরা এটা করে নিলাম। আসসালামু আলাইকুম। তোমরা পরবর্তীতে যাই, লিখেছে তরল দ্রবণ। তো যাদের একটু সমস্যা হচ্ছে অনেক লং পড়া, তাদেরকে আমি বলে রাখি যে আমি পড়াবো হচ্ছে 8-9 পর্যন্ত পড়াবো, তাই সকলকে অনুরোধ জানাচ্ছি জোর। তো এখানে আসি। তো এখানে বলেছে তরল দ্রব্য, যেসব দ্রবণে দ্রবক হিসেবে তরল পার্থক্য আর দ্রবক হিসেবে কঠিন পদার্থ ব্যবহৃত হয় সেগুলো হলো তরল, কঠিন দ্রবণ। যদি এমন হয় যে দ্রবক উভয় তরল থাকে, উভয় তরল পার্থক্য, তাহলে ওই দ্রবকে তরল দ্রবক বলা হয়। আমরা এক গ্লাসে পানি নিয়ে তাতে 1 চামচ লেবুর রস যোগ করে ভালোভাবে নাড়িয়ে তাহলে এটি তরল দ্রব্য পাওয়া যায়। তোমরা যদি চিনির শরবত বানাও তাহলে কিন্তু তোমাদের এটাই হবে। এভাবেই ভিনেগার অথবা যদি স্যালাইন তোমার পানি দিয়েও তোমার যদি মেশাও তাহলে কিন্তু তোমাদের তরল দ্রবণের তৈরি হওয়া যায়। বুঝেছো? তো এখন পরে আসি। এবার আমরা কিছু দ্রবণ দেখি। ওকে, আমরা হচ্ছে তরল গ্যাস দ্রবণ।
যেখানে দ্রবক হলো তরল পদার্থ আর দ্রব হলো গ্যাসীয় পদার্থ। কি বলেছে বন্ধুরা? দ্রবক হলো তরল পদার্থ, ওকে, আর দ্রব হলো কি? গ্যাসীয় পদার্থ। কোমল পানীয় যেমন তোমার কোকাকোলা, পেপসি, 7 আপ, তারপর তোমার যে কোনো ধরনের কোমল পানি জাতীয় থাকে, এ সমস্ত কোমল পানীয় বোতলে খোলার সাথে সাথে কী বের হয়? হিস 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 এমন করে না, হিস শব্দ করে বুদবুদ আকারে গ্যাস পদার্থ বের হয়, ওকে। এই গ্যাসীয় পদার্থটি হলো কার্বন ডাইঅক্সাইড। এই গ্যাসীয় পদার্থ কি? এই গ্যাসীয় পদার্থটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যা পানীয়র মধ্যে দ্রবীভূত অবস্থিত ছিল। অর্থাৎ কোমল পানীয়কে আমরা তরল, গ্যাস, দ্রবণ বলতে পারি। তোমরা কি জানো পানিতে বসবাসকারী প্রাণীসমূহ যেমন মাছ তাদের নিঃশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন কোথা থেকে পায় তারা তো তোমাদের মতো সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে না, কারণ তারা কি থাকে? পানির নিচে থাকে, পানির নিচে বসবাস করে। তারা পারে না। তারা কোথায় থাকে? পানির নিচে থাকে, দুঃখিত। বসবাসকারী প্রাণীসমূহ অক্সিজেন নেয় পানিতে থাকা দ্রবীভূত গ্যাস থাকে। মানে আমরা যে দেখলাম যে কোকাকোলার, পেপসির একটা কার্বন বের হয়, ওই রকমই তোমাদের বসবাসকারী প্রাণীসমূহ অক্সিজেন নেয় পানিতে থাকা দ্রবীভূত গ্যাস, মানে তরল গ্যাস, দ্রবণ। তাহলে নদীর তীরে, খাল, বিল বা প্রকৃতির জলীয় বাষ্পের পানি কিন্তু এক ধরনের তরল গ্যাস, দ্রবণ। এই সমস্ত প্রাকৃতিক পানিতে অক্সিজেন ছাড়াও অন্যান্য কিছু দ্রবীভূত থাকে, ওকে। আবার ইন্দ্রাণী বহন সময় চলিত যা ফল ও মাছের সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে। পানিতে ফর্মালডিহাইড নামক গ্যাসের দ্রবণ। তারপরে আসি, তোমরা একটা পরীক্ষা দিয়েছে, এখানে বলা হয়েছে যে দ্রবণে তাপের প্রভাব। কি বলছে? দ্রবণে তাপের প্রভাব। এইখানে একটি চুলা নিবা, একটা বেকার নিবা, আর কিছু পানি নিবা, তার সাথে চিনি অথবা লবণ মিক্স করে দিবা, তারপর সাথে এরকম করবা, গ্যাস দিবা, ওকে। সেকেন্ড, ওকে। তো এখন পরবর্তীতে যাই আমরা। তাহলে কিছু লাইনে বাকি আছে, তোমরা থাকো, সমস্যা নেই। তাপ দেওয়ার পর দ্রবণটিতে কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা আমরা দেখব এখন। আস্তে আস্তে অদ্রবীভূত লবণের পরিমাণ কমতে শুরু করেছে। মানে যে এই যে তোমাদের যে এরকমের কারণে তোমাদের এই যে লবণটা আমরা দিয়েছি, এই লবণটার দ্রবীভূত কমে আসছে ধীরে ধীরে। তো তারপর পড়ছি, কমতে শুরু করেছে, তোমরা বলতে পারো কমতে শুরু করছে। এভাবে আরও কিছুক্ষণ তাপ দিলে সম্পূর্ণ লবণটাই দ্রবীভূত হয়ে যাবে। তোমরা যদি আরও অনেকক্ষণ এটা কি তাপ দাও, তাহলে এটা পুরোপুরি মানে সম্পূর্ণ লবণ দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এটি বলা যায় তাপের কারণে
পানিতে লবণের দ্রবীভূত বাড়ছে, আর সেই কারণে অদ্রবীত লবণ পানি দেওয়ার দ্রবীভূত হচ্ছে। আচ্ছা, তবে কিছু কিছু দ্রবণের ক্ষেত্রে, যেমন পানি, সিরিমাম, তারপর ক্যালসিয়াম, এই সব কিছু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রবণীয়তা কমে যায়। তোমার যদি এগুলোকে মিশিয়ে তাপ দাও, তাহলে এগুলো দ্রবণীয়তা কমে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাবে তোমাদের। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা এই পর্যন্ত আমাদের শেষ। তাহলে আজকের জন্য এইটুকুই। আজকে আমরা পড়লাম কি, বলো বলো বলো। আজকে আমরা পড়লাম পাঠ 5 থেকে 7। পাঠ কত? 5 থেকে 7 পাঠ বললাম। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব তোমরা আসো।